গাড়ির চাকা ঘুরতেই সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা। দায়সারা জবাব শ্রমিক নেতাদের। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল। টিকিট কাটা থেকে শুরু করে জরুরি সেবা সবখানেই চরম অব্যবস্থাপনা। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট। আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। দেশে বিরল রোগ কাওয়াসাকির লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত। আমলে নিয়ে কাজ করছে আইইডিসিআর। 3 দিন জ্বর থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। করোনা মহামারীতে দীর্ঘ সময় সড়কে বাস চলাচল বন্ধ থাকার পর চালু হতে না হতেই শুরু হয়ে গেছে চাঁদাবাজি। রাজধানীর টার্মিনালগুলোতে সক্রিয় চাঁদাবাজ চক্র। চাঁদাবাজির কথা স্বীকার করে মালিক সমিতি আর শ্রমিক নেতারা বলছেন, অভিযোগের প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে সাংগঠনিকভাবে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আর পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। সংক্রমণের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে করা আয়ের টাকা এভাবেই তুলে দিতে হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজ চক্রের দৌরাত্মে দিশেহারা পরিবহন শ্রমিকরা। মহামারীর এমন সময়ে যানবাহনে নির্ধারিত পৌর করের বাইরেও চলছে বাড়তি টাকা আদায়। টাকা দিতে না পারলে ঘটছে শ্রমিকদের মারধর, হয়রানি আর নির্যাতনের ঘটনা। গাড়ি লাভ দেবো সিটটা লয়ে গেছে, আমি যা বলছি এজন্য আর কি তর্ক বিতর্ক বা গায়েও হাত দিছে। জোরভুক্ত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করছে। টাকা না দিলে গাড়ি আটকায় রাখে এবং মাল রেখে দেয়। প্রশাসন চাঁদাবাজের ব্যাপারে ব্যবস্থা নিয়ে। স্বাভাবিক সময়ে রাজধানীতে চলাচলকারী প্রায় 15,500 গণপরিবহন থেকে প্রতি মাসে 5,77,58,000 টাকা চাঁদা তোলা হতো। মহামারীর সময়ও সীমিত আকারে চলছে চাঁদাবাজি। যদিও দায়িত্বশীল কর্তৃপক্ষগুলো বলছে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা। এটা সবাই মনিটর করছে, এটা কোনো রকম চাঁদাবাজি করা বা বরদাস্ত করি না। এই ধরনের কোনো ঘটনা যদি হয়ে থাকে আমাদের কাছে কমপ্লেইন আসলে আমরা এটা ব্যবস্থা নেই। সড়ক মহাসড়কে চাঁদাবাজি নির্মূলে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা নিয়ে এই চাঁদাবাজি নির্মূল করতে আমরা সক্ষম হব বলে আশা করছি। পরিবহন খাতে এমন নৈরাজ্যের মধ্যেই মালিক সমিতি আর শ্রমিক নেতাদের দাবি চাঁদাবাজি কমে যাওয়ার। পরিবহনের লোক আছে, পরিবহনের বাইরের লোক আছে যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে। 90 থেকে 95% পরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে। কোনো চাঁদাবাজি পরিবহন সেক্টরে থাকবে না, সেটার জন্য আমরা কার্যকর ব্যবস্থা। শুধুমাত্র চলতি মাসের 20 তারিখ পর্যন্ত চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শতাধিক চাঁদাবাজ। লকডাউনের সময় বেকার শ্রমিকদের পাশে পাওয়া যায়নি কাউকেই, অথচ এখন গাড়ির চাকা ঘুরতেই সেই শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। সড়ক পরিবহনের এই নৈরাজ্যের শেষ কোথায়, এই প্রশ্ন এই খাতের লাখো শ্রমিকের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের দিন যতই যাচ্ছে ততই নাজুক হয়ে পড়ছে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা। শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলেও পাচ্ছেন না কোনো ধরনের চিকিৎসা সেবা। অন্যদিকে জ্বর, সর্দি, কাশির রোগী ও সাধারণ রোগীদেরকে একই সঙ্গে লাইন ধরে টিকিট কাটার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। সেই সাথে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। হুইল চেয়ারে করে মুমূর্ষু নারী কিংবা ছেলের কাঁধে চড়ে বৃদ্ধার এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ছোটাছুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের চিত্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা, সেবা পাওয়ার আশায় ছুটছেন মেডিকেলের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে। জটিল কিংবা শ্বাসকষ্টের রোগীরাও ভর্তি হতে পারছেন না হাসপাতালে। জরুরি ওয়ার্ডের পাশে করোনা ইউনিট খোলায় লেজে গভীর অবস্থা সৃষ্টি হয়েছে। এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, এক ওয়ার্ড থেকে আরো ওয়ার্ড ভর্তি করা যাচ্ছে না। সকাল 10টার থেকে এই পর্যন্ত এখনো আপ ডাউন করতেছি। বেসরকারি হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে গেছি, আমরা কোনো সেবা পাচ্ছি না। এখানে টিকিট নেই। টিকিট কোথায়? ওই বিল্ডিংয়ের 3তলা। ওই বিল্ডিংয়ের 3তলা কোথায় আমি জানি না। এখন ওখানে গেলে বলতেছে 4তলা যান, 4তলা বললে নিচতলা যান, নিচতলা বললে 2তলা যান। 4 বছরের হৃদয় হাত ভাঙা নিয়ে কষ্ট পাচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেও 24 ঘন্টার মধ্যে পায়নি কোনো সেবা। আমরা লাতকে এখানে বাইরে বসে থাকছে, গোড়ালের তো ফরবাস কাটছে, ঘুম যায় না, কোনো কিছু যায় না, কোনো খানা পিনা খাই নাই, কোনো চিকিৎসাও করে নাই। বলছে যে একটা সিরাপ
লিখে দিছে সিরাপ খাওয়াইতাম, 6 মাস পরে দেখা করতাম। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে জ্বর সর্দি কাশি নিয়ে আসা রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের এক জায়গা থেকে গাদাগাদি করে টিকিট কাটতে হয়। নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। সুরক্ষার যে বিষয়টি দেখি যেই করোনা রোগী তিনিও যে লাইনে দাঁড়িয়েছেন, যিনি একজন সাধারণ রোগী তিনিও একই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। এখানে কোনো ডিস্টেন্সটা দূরত্বটা বজায় রাখা হচ্ছে না। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,500 ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে 1.5 শতাধিক রোগী। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু এখানেও বর্তমানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। তাই চট্টগ্রামবাসীর জীবন বাঁচানোর স্বার্থে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এই দাবি সর্বস্তরের মানুষের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। নমুনা পরীক্ষা করেননি, কিন্তু তার নামে চলে এসেছে রিপোর্ট করোনা পজিটিভ। সেই সঙ্গে মাদারীপুর জেলায় নমুনা দিতে ও রিপোর্ট দিতে দেরির অভিযোগ তো রয়েছেই। এসব অভিযোগের দায় স্বীকার করে স্বাস্থ্য বিভাগ জানায়, নমুনা দিতে আসা রোগীরা ঠিকমতো নাম ঠিকানা ও মোবাইল নম্বর না দেয়ায় এমন ঘটনা ঘটছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদুত আকনের ছবি নিয়ে রিপোর্ট। একসময় পেট্রোল পাম্পে কাজ করতেন, এখন কর্মহীন। করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দেননি হাসপাতালে, কিন্তু তার মোবাইল নম্বরে গত 16 জুন SMS চলে আসে করোনা পজিটিভ। এটা জানাজানি হলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন মাদারীপুর পৌরসভার পাকদি এলাকার যুবক সিদ্দিক হাওলাদার। পরে স্বাস্থ্য বিভাগ ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও তার বাড়িতে হাজির হন। চরম হেনস্থার মধ্যে বাধ্য হয়ে পরদিন জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দিতে হয় তাকে, যদিও বাড়িতে কারোরই করোনার উপসর্গ নেই। আমার তো টেস্ট আগে দেওয়ার প্রয়োজন পড়ে নাই, পরবর্তীতে দিতে গেছি সেখানেও নেয় নাই, এই কারণে আমার কোনো উপসর্গ নাই। আমার উপসর্গ না থাকলেও আমার টেস্টটা নিতে হবে এই কারণে এলাকার লোকজন অনেক বলাবলি করতেছে যে আমি আক্রান্ত আর কি। এদিকে সদর হাসপাতালে নমুনা দিতে আসাদের অভিযোগ, স্বাস্থ্যকর্মীরা নামের তালিকা করে 2 থেকে 3 দিন পরে নমুনা নিচ্ছেন। এরপর 5 থেকে 7 দিন পর করোনার রিপোর্ট দেওয়া হয়। রিপোর্ট দেরিতে পাওয়ায় বিড়ম্বনায় পড়ছেন রোগীরা। তাই দ্রুত রিপোর্টের জন্য জেলায় PCR ল্যাব স্থাপনের দাবি ভুক্তভোগীদের। 1 সপ্তাহ পরে যদি আমি রেজাল্ট পাই, আমি যদি করোনা পজিটিভ হই, চিকিৎসা নেব কিভাবে? যদি আমাকে স্বাস্থ্য বাড়ে তারা কাজ না করে, তাহলে আমি কিসের লাভ পারেন না? মাদারীপুরবাসীর দাবি এখানে একটা PCR ল্যাব জরুরি অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী এখানে দেয়। নমুনা দিতে আসা রোগীরা অন্যদের নাম ঠিকানা আর মোবাইল নম্বর দেয়ায় এমন ঘটনা ঘটছে বলে দাবি জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার। সিদ্দিক নামে এক ভদ্র পুলিশে কিন্তু ওই লোকটি কিন্তু এই তার মোবাইল নাম্বার না দিয়ে অন্য একটা মোবাইল নাম্বার দিচ্ছে, যার জন্য আমাদের কাছে তো আইডেন্টিফাই করার উপায় একটাই, যে মোবাইল নাম্বার ধরে আমরা ট্র্যাকিং করি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মাদারীপুরের 4টি পৌরসভার 20টি ওয়ার্ড ও 22টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। জেলায় 5 শতাধিক মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। করোনা শনাক্তে বারবার বেশি পরীক্ষার কথা বলা হলেও গত 1 সপ্তাহ ধরেই তা ঘুরপাক খাচ্ছে 15 থেকে 16 হাজারেই। সবারই প্রশ্ন, কেন বাড়ছে না পরীক্ষার সংখ্যা? সময় সংবাদের অনুসন্ধানে জানা যায়, প্রতি দফায় মাত্র 40 থেকে 60 হাজার কিট আমদানি করা হয়, যে কারণে চাইলেও বেশি পরীক্ষা করানো সম্ভব নয়। আর এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিলেন আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত। রাশেদ লিমনের রিপোর্ট। করোনায় শনাক্তের সংখ্যা গত 1 সপ্তাহে 3 থেকে 4 হাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার সংখ্যা দেখলেই দেখা যায় 7 দিন আগে 17 জুলাই সর্বোচ্চ টেস্টের দিনে শনাক্ত ছিল সর্বোচ্চ। 18 থেকে 23 জুন সংখ্যাটা 14, 15, 16 হাজারই রয়ে গেছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট বাড়লে বাড়বে শনাক্তকৃত রোগীর সংখ্যাও। যত রোগী চিহ্নিত হবে কোভিড মোকাবেলায় ততটাই বাড়বে নিজেদের সক্ষমতা। শুরু থেকে দেশ জুড়ে PCR ল্যাবের সংখ্যা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অধিদপ্তরের তথ্য বলতে গেলে প্রতি সপ্তাহেই আসছে কিট, 20 থেকে 50 হাজার করে কদিন পরপরই আসছে কিটের লট। শেষও হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দাপ্তরিক জটিলতায় একসঙ্গে আনা যাচ্ছে না বড় অঙ্কের কিট, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সরকারের অনুমোদন আসলে প্রয়োজন। নতুন ডাইরেক্টর আসছে, তার সাথে আমরা কাজ করছি। মোটামুটি একাধিক ভেন্ডর দিবে। 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো। কিভাবে এটা আনা হবে 30 জুনের মধ্যেই হয়তো হবে। এই মহামারীতে এমন অজুহাত অনাকাঙ্ক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। এটা তো আশা করা যায় না। এটা হচ্ছে একটা মহামারী, জাতীয় জরুরি দুর্যোগপূর্ণ অবস্থা। এখানে টাকার কোনো শর্টের কারণে কোনো অসুবিধা হওয়া মানে এটা জাতির সাথে একটা অন্যায় করা।
প্রতারণা করা, তামাশা করা। দ্রুত ব্যবস্থা নিয়ে দৈনিক গড়ে 50,000 টেস্ট করার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের রেড জোন ঘোষণা করা আরও 4 জেলার বেশ কয়েকটি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এবারের তালিকাতেও রাখা হয়নি করোনার হটস্পট ঢাকা। গতরাতে কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জের 7টি এলাকা বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হবিগঞ্জের কিছু এলাকায় আগেই ছুটি দেওয়া হয়েছিল। এ নিয়ে 3 দফায় 19 জেলার 45টি এলাকা রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, করোনার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন এসব অঞ্চলে জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া রেড জোন এলাকায় অফিস কারখানা বন্ধ রাখার পাশাপাশি যানবাহন ও সব ধরনের চলাচলে থাকবে কড়াকড়ি। তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। ব্রাহ্মণবাড়িয়াকে রেড জোন হিসেবে চিহ্নিত করার পরও মানা হচ্ছে না কোনো ধরনের নিয়ম, স্বাভাবিক রয়েছে যান চলাচল। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শহরের মধ্যপাড়া এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। মামুন, আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার 5 নং ওয়ার্ডে। আপনাকে জানিয়ে রাখি, গত 14ই জুন থেকে কিন্তু করোনা রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার 3টি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়। তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 4 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ড এবং 8 নং ওয়ার্ড রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে বিভিন্ন অলিগলি পথের মাথায় কিন্তু বাস এবং শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু লকডাউনের দায়িত্ব সেরেছে স্থানীয় প্রশাসন। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন শুধুমাত্র বাসটা নিয়ে প্রশাসনের লোকজন দায়সারভাবে তাদের দায়িত্ব পালন করছেন। এখানে যে সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না এবং তাদের সাধারণ মানুষের পক্ষ থেকেও এই নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া আছে। তারা বলছেন যেহেতু লকডাউন সরকারের পক্ষ থেকে ঘোষণা করেছে, সেটি যেহেতু যথাযথভাবে মানা হয়, সেটি কিন্তু না মেনে কিন্তু শুধুমাত্র বাস দিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের অলিগুলি মাথায় কিন্তু দায় সেরেছে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া এখন পর্যন্ত 612 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে কিন্তু সবাই কিন্তু হোম এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। ক্রমবর্ধমান হারে এই রোগীর সংখ্যা বাড়তে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার 3টি ওয়ার্ডকেও লকডাউন ঘোষণা করা হয়েছে রেড জোন চিহ্নিত করে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেরও 5টি এলাকাকে চিহ্নিত করে রেড জোন ঘোষণা করেছে। জেলার বিভিন্ন স্থানে কিন্তু ক্রমবর্ধমান হারে কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ছে, যার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। পাশাপাশি যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যে যারা করোনা রোগীর সন্দেহে নমুনা দিচ্ছেন, তাদের নমুনা কিন্তু 10 থেকে 12 দিন পরে আসছে বলে তারা আমাদের জানিয়েছেন। তারা খুব প্রকাশ করে বলেছেন, যদি কারো করোনা পজিটিভ আসে সেক্ষেত্রে ফলাফল আস্তে আস্তে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু রোগ যে করোনার যে পজিটিভ যাদের আসে তারা কিন্তু রোগ ছড়িয়ে কিন্তু এই সংখ্যাটা আরও বাড়িয়ে দিচ্ছেন। তারা বলছে যে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার যে বেসরকারি মেডিকেল কলেজ আছে সেখানে একটি PCR ল্যাব স্থাপন করেছে, সেটি গত 20 জুন চালু করা হয়েছে। কিন্তু মাঝপথে 2 দিনের মাথায় কিন্তু সেটিও আবার বিকল হয়ে গেছে, যার কারণে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংখ্যা বিরাজ করছে। কেননা যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু নমুনা ফলাফল আসার আগে কিন্তু বিভিন্ন বাজারে হাট বাজারে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখান থেকে কিন্তু করোনা রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক অর্থে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে সর্বশেষ। মামুন। রেড জোনের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। করোনা ভাইরাসে সংক্রমিত এবং দেহের বিভিন্ন অঙ্গ ও রক্তনালীতে কাওয়াসাকি রোগের মতো একই ধরনের লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত হয়েছে বাংলাদেশে। এপ্রিল মাসের শেষে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া বিরল রোগটির নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এই রোগে আক্রান্ত শিশুর কিডনি, ফুসফুস, লিভার সহ একাধিক অঙ্গ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণহানির আশঙ্কা বাড়ে। যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে সিংহভাগকেই সুস্থ জীবনে ফেরানো সম্ভব বলে মত চিকিৎসকদের। মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড-19-এ শিশুদের আক্রান্ত ও মৃতের হার কম থাকায় প্রথম দিকে স্বস্তি এলেও নতুন নতুন উপসর্গ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। বিশ্বের বিভিন্ন দেশের ক্লিনিক্যাল প্রতিবেদনে দেখা গেছে, কোভিড আক্রান্ত শিশুদের একটি অংশের মধ্যে তীব্র জ্বর, ডায়রিয়া, চোখ ও ঠোঁট লাল হয়ে যাওয়া সহ নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। বিরল এই রোগের উপসর্গ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 2টি শিশু শনাক্ত করা সম্ভব হয়েছে। শিশু দুটি গভীর পর্যবেক্ষণে থাকার পর সুস্থ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার টিমটা ছিল কোভিড আইসিইউর জন্য, যার ফলে এই রোগী দুইটা টাইমলি ইন্টারভেনশন করে রোগী দুইটা ভালো হয়ে বাসায় গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে কাওয়াসাকি ডিজিজ ও টক্সিক শক সিনড্রোমের মতো বিরল এই রোগ।
তবে দ্রুত বাংলাদেশে শনাক্তের ঘটনা রোগটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত চিকিৎসকদের। ডায়রিয়া এবং পেট ব্যথা থাকে, চোখ লাল হয়ে যাওয়া, ঠোঁট জিহ্বা লাল হয়ে যাওয়া এবং চামড়ায় কিছু রক্তের ছোপ ছোপ দাগ, এগুলো দেখে আমরা সন্দেহ করি। ন্যূনতম কিছু টেস্ট করলে বোঝা যাবে। যেমন একটা হলো যে সিবিসি ব্লাড কাউন্ট, আর বিশেষত সিআরপি আমাদেরকে খুব গাইড করবে। ব্লাড প্রেশারটা দ্রুত কমে যায়, ফুসফুসের ক্ষমতাটাও কমে যায়, বিভিন্ন অর্গানগুলোকে তখন এফেক্ট করে, কারণ হার্টটা নিজে এফেক্টেড, সঠিক পরিমাণে ব্লাডটা সাপ্লাই দিতে পারছে না, কিডনি এফেক্ট করে, লিভার এফেক্ট করে। দেরি করে আমাদের কাছে আসে তাহলে অবশ্যই বাচ্চার মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি পরিমাণে থাকে। স্বাস্থ্য বিভাগ এই রোগটিকে আমলে নিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে আইইডিসিআর। বাংলাদেশের সকল শিশু বিশেষজ্ঞরা যদি একটু চোখ কান খোলা রাখে, আইডিসিআর এর রিপোর্ট করলে আমরা যেটা করতে পারি মানে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি ইনভেস্টিগেশনের জন্য। সেখানে যদি অন্য কোনো ডিসিপ্লিনের ডাক্তারও লাগে তাহলে আমরা তাদেরকে ইনভলভ করে দিতে পারি। করোনার এই সময়ে শিশুর জ্বর 3 থেকে 5 দিন 102-এর উপর থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। পাশাপাশি হাসপাতালে আসা শিশুদের কেউ বিরল এই রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেদিকে চিকিৎসকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান চলছে। এই মুহূর্তে নগরীর বায়েজিদ এলাকায় আছেন সহকর্মী কমল দে। চলে যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রামের যে বিভিন্ন পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থা বসবাস করছে তাদেরকে দখলদারদের উচ্ছেদ এবং যারা এখন পর্যন্ত আছে তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। আজকে আসলে একটা বিশাল আকারের একটি উচ্ছেদের কার্যক্রম তারা চালাতে যাচ্ছে। বিশেষ করে এখানে আমরা দেখেছি তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশাল একটি টিম এখানে এসেছে এবং 10টি সরকারি সংস্থা এটি একটি সমন্বয় করছে। বিশেষ করে আমরা দেখেছি যেমন পুলিশ রয়েছে, ঠিক তেমনি ফায়ার সার্ভিস, সব বিভিন্ন যে সেবা সংস্থা রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে আগে যেন তারা সব ধরনের সংযোগ, অর্থাৎ পানির সংযোগ রয়েছে, বিদ্যুৎ সংযোগ রয়েছে, সবগুলি যেন আগে বিচ্ছিন্ন করে তারপর তারা উচ্ছেদ করবে। এখানে কিন্তু 3টি থানা সমন্বয় রয়েছে। যে পুরো পাহাড়ি বিস্তীর্ণ এলাকায় এর মধ্যে দেখা যাচ্ছে এক অংশ রয়েছে চট্টগ্রাম জেলার হাটহাজারী, অপর অংশ রয়েছে পাহাড়তলী এবং বায়েজিদ এলাকা। যে কারণে কিন্তু বিশাল একটি অভিযান চালানোর জন্য 3জন ম্যাজিস্ট্রেট 3 প্রান্তে থেকে এই অভিযানটি চালাতে যাচ্ছে। আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে বেশ কয়েক হাজার পরিবার। চলতি বর্ষা মৌসুমে সেটা কিন্তু আবার ধসে প্রাণহানির সংখ্যা থেকে যায়। তারই প্রেক্ষিতে গিয়ে এবার একটু আগেভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযানটি শুরু করেছেন। আমরা দেখেছি আজ তারা গত কয়েকদিন ধরে এই তালিকাগুলি করছিল কি পরিমাণ পাহাড় রয়েছে এখানে এবং সে পাহাড়ি এলাকাগুলিতে কি পরিমাণ লোকের বসবাস রয়েছে সেটি তারা আগে নির্ণয় করেছেন। নির্ণয় করার পর তারা আজকে এখানে উচ্ছেদ করার চেষ্টা করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি অংশ দাঁড়িয়ে আছে, তারা উচ্ছেদে বাধা দেওয়ার জন্য তাদের একটা অবস্থান রয়েছে যে বিভিন্ন সংগঠনের ব্যানারে লাগিয়ে তারা এই গেটগুলি তারা নিজেরা তৈরি করেছে যাতে ম্যাজিস্ট্রেট কিংবা উচ্ছেদকারীরা ভিতরে ঢুকতে না পারে। এমনভাবে তারা কিন্তু একটি উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এবং তারা একটা অপর প্রান্তে এসে অবস্থান নিচ্ছে যাতে কোনো রকম ম্যাজিস্ট্রেটরা ঢুকতে না পারে। তারা ওইখান থেকে যেটি আকার ইঙ্গিতে বলছে তারা ম্যাজিস্ট্রেটদেরকে বাধা দেবে, কোনো রকম তারা উচ্ছেদ চালাতে দেবে না। কিন্তু অপরদিকে 3জন যে ম্যাজিস্ট্রেট এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি, ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলাম, ম্যাজিস্ট্রেট আব্দুল সামাদ, এবং তারা চেষ্টা করছেন যেন উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য। এবং বিশেষ করে এখানে যেহেতু চট্টগ্রামের মধ্যে দেখেন পাহাড়ি এলাকাগুলিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে এবং প্রতি বছরই কিন্তু ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে, সে কারণে কিন্তু তারা উচ্ছেদটি বড় আকারে শুরু করতে চান এবং এখন যারা অবৈধ দখলদার রয়েছেন তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। তো এখন পর্যন্ত বলা চলে যে চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা থেকে উচ্ছেদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, কিন্তু অপরপক্ষ থেকে যারা দখলদার রয়েছেন তারা কিন্তু বাধা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তারা একটা কাঠের বা বাঁশের ব্যারিকেড তৈরি করে তারা ম্যাজিস্ট্রেটদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তাদের অবস্থানটি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট, 3জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 3টি থানার সমন্বয়ে গঠিত পুলিশ এবং 10টি সেবা সংস্থা, ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগ, পানি বিভাগ, সব বিভাগকে এখানে আনা হয়েছে যাতে তারা সংযোগগুলি বিচ্ছিন্ন করে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে যারা বসবাস করছে তাদেরকে দ্রুত সরিয়ে নিতে পারে। এবং এখন যারা বসবাস করছে তাদের যেমন সরিয়ে নেওয়া হবে, ঠিক তেমনি যারা দখলদার হিসেবে এই পাহাড়গুলি কেটেছে এবং পাহাড়ে তারা বাড়া দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের বায়েজিদ, পাহাড়তলী এবং যে হাটহাজারী এলাকায় যে পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদেরকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাড়ির চাকা ঘুরতেই সড়কে চাঁদাবাজি, জিম্মি পরিবহন শ্রমিকরা, দায়সারা জবাব শ্রমিক নেতাদের। ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল। টিকিট কাটা থেকে শুরু করে জরুরি সেবা সবখানে চরম অব্যবস্থাপনা। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির।
দেশে বিরল রোগ কাওয়াসাকির লক্ষণ নিয়ে 2 শিশু শনাক্ত, আমলে নিয়ে কাজ করছে আইইডিসিআর। 3 দিন জ্বর থাকলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।